এই বিবিসি বাংলার প্রতিবেদনটিকে কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর? আমি আপনার কাছে এই বিশ্লেষণটা শুনতে চাই। আপনি কিভাবে শুরু করবেন? তৌফিক মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য, যাতে করে কিছু কথা আবার আপনার শ্রোতা মণ্ডলীর সামনে তুলে ধরতে পারি। আমরা বিশ্বব্যাপী যে প্রপাগান্ডার মতন করে যে বিষয়গুলো চলছে বাংলাদেশে, প্রথমে যে কথাটা বলা সকলের জন্য প্রয়োজন সেটা হলো যে বাংলাদেশে গত বছর মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতার পর পরিবর্তন করা হলো। যদিও এটা তারা কেউ স্বীকার তখন করেনি যে এটা ক্ষমতার পরিবর্তনের জন্য। এখন সেই ক্ষমতাকে টিকিয়ে রাখতে এবং তাদের অনেকটাই বলবো যে পিঠ বাঁচানোর জন্য তারা অনেক সব চতুর্দিক দিয়েই কাজ করার চেষ্টা করছে। প্রথমত তারা ভুলে যাচ্ছে যে তারা অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার। এই দুইটা বিষয়কে কভার আপ করতে হলে যে কাজটা ভবিষ্যতে করতে হবে, যে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে, যখন পার্লামেন্ট বসবে, সেই পার্লামেন্টে এই সরকারের দ্বারা যে কোনো কাজ যা কিছু ঘটেছে এবং তাদের ক্ষমতায় আরোহণ সহ সমস্ত কিছুকে আইনগত ভিত্তি দিতে হবে, মানে আইন পাশ করাতে হবে। না হলে ভবিষ্যতের যে কোনো সরকার তাদেরকে বাংলাদেশের ক্ষমতা অসাংবিধানিক ভাবে পিছনের দরজা দিয়ে দখল করার জন্য এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে প্রত্যেকের তার যারা এর সাথে যুক্ত। অতএব এই যে আইনি ধাপ, এই ধাপগুলো তারা কিন্তু জানে যে তারা অনেকটাই, যেহেতু আন্তর্জাতিক ভাবে তাদেরকে বসানো হয়েছে, যেটা ইতিমধ্যে প্রমাণিত, এটার আর কোনো রাগ ঢাক নেই। এবং সেখানে আন্তর্জাতিক অবস্থাটা এরকম যে 1970 সন থেকে 5ই অগাস্ট 2025 পর্যন্ত বাংলাদেশে যত প্রকার সরকার এসেছে, তারা এত উলঙ্গ ভাবে পশ্চিমাদের কাছে দেশকে, যে শব্দটা আমি কোনো আগে বিশ্বাসও করতাম না, বলতামও না, সেটা হলো দেশকে বিক্রি করে দেয়া। এটা সম্ভব নয়, একটা সম্ভব ছিল না। কিন্তু এই ডক্টর ইউনূসের এই সরকার সেই কাজটি এমন ভাবে করছেন এবং উনি উদ্গ্রীব, উনি করছেন না, আরো যতটুকু না চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। এবং ওনাদের 10-15টা টিম ওয়াশিংটন ডিসিতে রেগুলার, তাদের এই আর কি চাই, আর কি চাই, আমাদেরকে এই থাকতে দিতে হবে। অতএব এই টবি ক্যাডম্যান যে রেফারেন্সটা নিয়ে আসবো, বিবিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা বা যে নিউজ করেছে সেটা অনেকেই বলছে যে এটা ইনফ্লুয়েন্স করা। আমি এখানে একটা কথা আমাদের শ্রোতা মণ্ডলীকে জানাতে চাই যে বিবিসির মতন সংবাদ মাধ্যমকে ইনফ্লুয়েন্স করা যায় কিনা। আমি বলবো যে বিবিসিতে যারা বাংলা বিভাগে কাজ করেন তারা কিন্তু আপনার আর আমার সহোদর, আপনার আর আমার যা, তাদের ধমনীতে আমার আর আপনার রক্ত প্রবাহিত। তারা কিন্তু ইংলিশ নয়, তারা কিন্তু ব্রিটিশ নয়, হয়তো বা ব্রিটিশ নাগরিক হতে পারে। আমি বলছি তারা এথনিক্যালি, আমি বলছিলাম টেকনিক্যালি তারা কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে জন্ম, যেই বঙ্গভূমির অনেকগুলো নদীরই সকালে পানি যায় উত্তরে, বিকালে যায় দক্ষিণে। সেখানের এই যে বঙ্গবন্ধুকে হত্যা যারা আমরা নিজেরাই করতে পারি, 32 নম্বরকে ভেঙে গুড়িয়ে দিতে পারি এবং তাতে নিয়ে আমাদের কোনো মনকষ্ট হয় না, বিকার লেস থাকতে পারি, সেই মানুষগুলোই তো বিবিসির জন্য সংবাদ করেন ঢাকায় বসে। অতএব অসম্ভব কথাটা বোধহয় আমাদের এই আলাপের ডিকশনারি থেকে বাদ দেয়া উচিত। কারণ বিবিসি যখন এটা ভবিষ্যতে কোনোদিন তাদের স্ক্রুটিনিতে আসবে, হয়তোবা তখন ধরা পড়বে যে এখানে যেটা সূক্ষ্মভাবে একটি প্রপাগান্ডার অংশ হিসাবে যেই কাজটুকু ওনারা করলেন, এটাই হলো আমার শুধু কথা নয়, এটা বিশ্ব পরিমণ্ডলে জার্নালিজমের যে বেসিক থিওরি, বেসিক তত্ত্ব, সেই সবগুলোতেও এটা পড়ে না। কারণ আমরা একটা বিষয় লক্ষ্য করব যে সেদিন 5ই অগাস্টে, যেই 5ই অগাস্টকে প্রমাণ করার জন্য বিবিসি যতটুকু কাজ করেছেন, বা বিবিসির সংবাদদাতারা বা প্রতিবেদকরা বা রিপোর্টাররা যতটুকু কাজ করেছেন যাত্রাবাড়িতে,
কিন্তু সেখানে তাদের রিপোর্টের, যেটা ইতিমধ্যে সকল বিশ্লেষকরা এই বিশ্লেষণ করছেন, আমি একই কথা পুনরাবৃত্তি করতে হবে। এর কারণটা হলো যে সেখানে ওনারা করেছেন, ভিকটিম করেছেন মানুষকে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু ওনারা ওইখানে আনেননি যে সেখানে শত শত মানুষ যারা মব সৃষ্টি করে পুলিশ স্টেশন আক্রমণ করে তাদেরকে গুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, এবং সেখান থেকে অদৃশ্য ইশারায় তাদেরকে রক্ষা করার যে সামনে যে ছিল, মিলিটারি ছিল, তারা সরে যায়। তো তারা সরে গেলে কিন্তু মানুষ সরে যায়নি। মানুষকে এখানে তৈরি করা হয়েছে ইন্টেন্সিভলি, যে এখান থেকে মানুষ, যেমন মিরপুরের ঘটনার 4 তারিখের রাতের এবং 5 তারিখের সকালের মিরপুরে কিন্তু পুলিশের উপরে বাংলাদেশ আর্মি গুলি করে, এবং সেটার ভিডিও আমাদের কাছে আছে। অতএব এইখানে এই যে অবস্থাটা, সেই অবস্থাটার যে প্রতিবেদন তৈরি করতে হলে আমরা না হয় ছোটখাটো জার্নালিস্ট, আমাদের না হয় রিসোর্স নাই। বিবিসির তো রিসোর্স আছে, এবং তারা তো সেখানে কতগুলো পুলিশ মরেছে, কিভাবে মরেছে, সেটাও প্রতিবেদনে থাকা উচিত ছিল। এবং কি কারণে সেখান থেকে আর্মি চলে গেল, সেটা অবশ্যই আর্মি থেকে তাদের নেওয়া উচিত ছিল, যে আপনারা সেদিন হঠাৎ করে চলে গেলেন কেন। এটার সাংবাদিকতার বেসিক, যে সবগুলো বিষয় দিতে হবে। তারপরে পুলিশ কেন গুলি করতে বাধ্য হলো? আমার কাছে শত শত স্লট এবং ভিডিও আছে 4 এবং 5, 6, 7 অগস্টের, এই স্পেশালি এই যাত্রাবাড়িতে, কারণ এটা তো মেটিকুলাসলি ডিজাইন, এবং আমি মনে করি না, আমি এটা প্রমাণিত যে মেটিকুলাসলি ডিজাইনের এক পুরা ক্যাম্পেইন করার সেন্ট্রাল শুধু বাংলাদেশে ছিল না, সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টরা, আইটি এক্সপার্টরা, এমনকি বিভিন্ন টেকনোলজিকে সুপার এক্সপার্টরা একসাথে কাজ করেছেন, এবং তাদের সেক্টর ওয়াইজ ভাগ করা ছিল কে কোন ক্যাম্পেইনটা পরিচালনা করবে। এবং সেখানে একটা বিরাট ক্যাম্পেইন চলছিল, যে ভিডিওগুলো কোনো একদিন হয়তো বা আমাদের দ্য ভয়েস অথবা কোনো আপনার কোনো এক মাধ্যমে আমরা সম্প্রচার করব, যে সেখানে কিন্তু ওই 2 দিন সমানে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কোত্থেকে জানি সমানে প্রচার হচ্ছে ওই ভিডিও দেখে, যে পুলিশ উপরে গুলি করে, তার নিজেদের মধ্যে কর্ডন তৈরি করে পুলিশ উপরে গুলি ছুটতে ছুটতে তারা একদিকে যাচ্ছে রাস্তা দিয়ে, আর চতুর্দিক থেকে গুলি হচ্ছে তাদের উপরে। আর সেখানের ভয়েসে বলা হচ্ছে যে এই যে যাচ্ছে ওরা সকলে হলো র এজেন্ট ঢুকে গেছে, ওদেরকে হত্যা করতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে। এই ভিডিওগুলো আমার কাছে আছে। অতএব এই যে গুজব তৈরি করে যে বাংলাদেশের আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোনেরাই পুলিশ, সেই পুলিশকে হত্যা করার জন্য আপনি র এজেন্ট করে চতুর্দিকে এবং সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করে, কারণ সেটা অন্য কোনো বিল্ডিং থেকে দেখানো হচ্ছে, যে ওই যে নিচে উপরে গুলি করে যাচ্ছে তারা বাংলা পুলিশের পোশাকে র এজেন্ট, এবং মানুষ যাতে তাদেরকে আক্রমণ করে হত্যা করে। অতএব এইটা আমার ধারণায় অন্যান্য অ্যানালাইসিস যারা করছেন তাদের মধ্যে, যে এটা খুব সূক্ষ্মভাবে বাংলাদেশের মানে ডক্টর ইউনূস, সে আমি বলবো অন্যভাবে যত সফট ভাবে বলা যায়, উনি ইনফ্লুয়েন্স এবং চুরিবিদ্যা এই বিষয়টা খুব ভালো করে জানেন। অতএব ওনার সাথে যাদেরকে উনি নিয়েছেন তাদের কিন্তু সবাই পরীক্ষিত, কারণ এই লগ্নি ব্যবসা করতে গিয়ে উনি যা যা কভার আপ করেছেন, কারণ উনি তো একটা মেজ তৈরি করেছেন ওনার কোম্পানিগুলো, মেজ মানে গ্রামীণ লুঙ্গি, গ্রামীণ তবন বলে আমাদের এদিকে, তপন, গ্রামীণ, এই সমস্ত কিছু করে এমন একটা তৈরি করেছেন যেখানে আপনারা আসলে আমরা খুঁজে বের করতে পারবো না যে ফাইনালি কি ঘটলো। এই জন্যে এই অংশটা ফান্ডেড, আমাকে এখন প্রমাণ করতে হলে তো আমি প্রমাণ ছাড়া বলবো, কিন্তু এটা অ্যানালাইসিস করে আমরা যতটুকু জানি যে এটা ফান্ডেড, ইনফ্লুয়েন্স, এবং শুধু সার্টেন যাতে একটা অংশকে দেখানো হয়েছে, এবং সেখানে আমরা মনে করি যে এটা ইনফ্লুয়েন্স করার জন্য, একটা গণমানুষের সামনে তুলে ধরার জন্য, যে আসলে মানুষের
চেতনাকে একটু সরিয়ে দেওয়ার জন্য যে সেখানে কি ঘটছিল, কারণ ভবিষ্যতে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা হয়তো আর একটু পরেই বলবো, সেইটাকে মানুষের মধ্যে আস্থাশীল করার জন্য এই প্রপাগান্ডা চালানো হচ্ছে। জি, আপনি এই যে পরিকল্পনার কথা বলছিলেন, অনেকেই বলছে আজকে সারাদিন যারা এই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, যে যেহেতু বিচারের একটি এই ট্রাইব্যুনালে বিচারের একটি প্রক্রিয়া সামনে আছে বা চলছে, সেই বিচারকে প্রভাবিত করার জন্য বা বিচারকে সামনে রেখে এই যে পরিকল্পনার কথা বললেন, এই বিবিসি থেকে, বিবিসি বাংলা বিভাগ থেকে এটি প্রচার করা হয়েছে এমনও কেউ কেউ বলছে। আপনি কি এটা এই বিচার, আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে এই হঠাৎ করে এই নিউজটি প্রকাশ করার কোনো মিল পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। সাধারণ একটা প্রক্রিয়ার কথা বলি। বিচারাধীন বিষয়ে সাধারণত বিচারের সাথে যুক্ত কোনো পক্ষই কোনো কিছু কোর্টে সাবমিশন বা কোর্টের ওই দিনের সেশন ছাড়া তেমন কিছু প্রকাশ করে না। স্পেশালি এভিডেন্স এবং সাক্ষী, এদেরকে তারা সুরক্ষা দিয়ে থাকে। এভিডেন্স গুলো যদি আগেই বাইরে প্রচার করে দেওয়া হয়, তাহলে এই এভিডেন্স গুলো আসলে তার গুরুত্ব হারায়। সেটা জেনেও যে যার কথা বলছিলাম, মিস্টার কেডম্যান, উনি কিন্তু বিবিসির এই ইয়েতে ওনার ভাষ্যটাও বলেছেন যে এটা একটা প্রমাণ করে যে এর সাথে শেখ হাসিনার অর্ডার যুক্ত ছিল এই কিলিং এর সাথে। এবং এটা আইসিসি বা বাংলাদেশে যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালের জন্য এটা একটা অকাট্য প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে এটাকে ধরে নিতে হবে এখন যে আগেই জনমত সৃষ্টি করার জন্য মানুষের কাছে আগেই মানুষের বিচার করে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে ইন্টেন্সিভলি এবং ইন্টেনশনালি। ইন্টেনশনালি করার মৌলিক কারণটা হলো যে তারা এটাকে, যেমন বিবিসি এটা প্রচার করে আবার সাথে সাথে 3 ঘন্টা পরে বিবিসি আবার ব্যাখ্যা করেছে যে কিভাবে আমরা এটা ভেরিফাই করলাম, আমি কলা খাই না স্টাইলে। আপনারা সংবাদটা করে ফেলছেন, মানে নিউজটা করে ফেলছেন, থাকুক না, তারপরে আপনাদের তো বলা প্রয়োজন নেই যে আমি কলা খাই না। আমার এটার সাথে সম্পূরক ভাবে বলি, 5ই অগস্ট বাংলাদেশের পরে সকালবেলা আমি যখন স্টেট ডিপার্টমেন্টে 5ই অগস্ট জিজ্ঞেস করলাম যে অনেকেই ধারণা করছে যে যুক্তরাষ্ট্র এই রেজিম চেঞ্জ, বাংলাদেশের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল কিনা। ম্যাথিউ মিলার প্রায় হাত তুলে বলে যে না না না, যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয়। আজকে যদি ম্যাথিউ মিলার আমার এই কথা শুনেন, আমি আপনাকে প্রশ্ন করছি, এখন তো এটা প্রমাণিত সত্য, কারণ আমেরিকার সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন বা প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য আমেরিকা টাকা করেছে, ইনভেস্ট করেছে, হস্তক্ষেপ করেছে। অতএব আপনি সেদিন যেটা বলছিলেন সেটা যেরকম, এই টবি কেডম্যান একই কথা বলছেন যে আমরা সেটা প্রমাণের জন্য করব। উনি তো ওই ট্রাইব্যুনালের উপদেষ্টা বা একজন সহকারী হিসাবে কাজ করছেন, অতএব ওনার তো মুখ বন্ধ থাকা উচিত। সেখানে জাজের মুখ বন্ধ থাকে, অ্যাটর্নিদের মুখ বন্ধ থাকে, সেখানে সহযোগীদের মুখ বন্ধ থাকে, যাতে বিচারটা নিরপেক্ষ হয়। অর্থাৎ বিচার যে নিরপেক্ষ হচ্ছে না, এটা তো ওনার এই কথাই, বিবিসির সাথে এই কথাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওনারা এভিডেন্স আগে প্রচার করে দিচ্ছেন। এখন আরেকটা দিক এটা বলি, সেটা হলো যে বাংলাদেশে যখন ক্ষমতা নির্বাচিত হয় 2009 সনের ঘটনা, বোধ হয় বিডিআর তো 2009-এর ঘটনা, তাই না? আমি যদি ভুল না করে থাকি। নির্বাচিত হওয়ার পরপরই বিডিআর এর ঘটনার পরপরও যে বিডিআর দ্বারা যে বাংলাদেশের আর্মি হত্যা হয়েছিল, আর্মি জেনারেলদের হত্যা করা হয়েছিল বা অফিসারদের, সেই সময়ও আমরা অনেক কিছু এরকম ডিফেম ইনফরমেশন এগেইনস্ট শেখ হাসিনা আমরা পেয়েছিলাম। আরেকটা কথা বলি, যে সরকার নির্বাচিত হয়ে মাত্র ক্ষমতায় বসলো, সেই সরকারের তো 6 মাস লাগে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার, দেশের বিভিন্ন
ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে আনার। সেখানে ক্ষমতায় গ্রহণের 1 মাস বা 2 মাস বা 3 মাসের ভিতরেই যে এত বড় বিদ্রোহ ঘটলো, সেটার সাথে যারা বর্তমানে ক্ষমতাসীন, ইনক্লুডিং আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে যারা অবাধে সমস্ত কিছু পরিচালনা করতে পারছে, রাজনৈতিক কর্মকাণ্ড সহ অন্যান্য কর্মকাণ্ড, তারা সকলেই আঙ্গুল তুলে বলতে এখনো পর্যন্ত বলার চেষ্টা করেন এর সাথে তৎকালীন সরকার যুক্ত। কিন্তু আপনারা তো গত 1 বছরে এটা প্রমাণ করতে পারলেন না এখনো পর্যন্ত। হ্যাঁ, তো এই বিষয়গুলো সবগুলোই ছিল, সবসময় থাকবে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ না পর্যন্ত প্রো বাংলাদেশ, প্রো 71, এটা আওয়ামী লীগ হতে পারে, অন্য কোনো শক্তি হতে পারে, যারা বাংলাদেশের স্বাধিকারের প্রশ্নে আপোষহীন, তারা এসে এই বিরাট একটা গোষ্ঠীকে, এই বিরাট একটি আবর্জনাকে, বিরাট একটি অ্যান্টি বাংলাদেশ জেনারেশনকে না মানে একদম মুছে না দেয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই জিনিসটা থাকবে। অতএব এই যে ভিডিওতে যেটা আমরা শুনতে পেলাম অর্থ অস্পষ্ট শুনতে পেলাম, সে যে অর্ডার দেওয়া হচ্ছে, এটার অনেকগুলো বিশ্লেষণ, আইনের বিশ্লেষণ আছে, কোর্টের বিশ্লেষণ আছে, ফরেন্সিক বিশ্লেষণ আছে। আমি সাংবাদিক হিসেবে বিশ্লেষণ করতে হলে এই ভিডিওর শুরু কোথায়, কনভারসেশনের শেষ হলো কোথায়, এটা না জানলে আমি শুধু কাট পিস শুনে তো এটা কোথাকার এটা আমি বলতে পারবো না। কারণ এজ এ এক্সিকিউটিভ প্রধান উনি কোন সময়ে, কারণ উনি ক্ষমতায় ছিলেন একটানে 16 বছর, আর এর আগে ছিলেন 5 বছর। ওনার কত ভিডিও রেকর্ড হইতে পারে। হ্যাঁ, কণ্ঠটা যদি কেউ বিবিসি যদি বলে থাকে ইয়েস এটা ওনার কণ্ঠ, বিবিসি এটাও প্রমাণ করা উচিত যে এই টেলিফোন থেকে এই সময়ে, এই মুহূর্তে, এই তারিখে, এই দেখেন সেগমেন্ট রেকর্ডেড বাই দিস এন্ড এই হলো প্রমাণ। এছাড়া তো হবে না। এটা তো হয়ে গেল যে অজানা অপরিচিত একটা ফেসবুকের বা সামাজিক মাধ্যমে যে এই যে ভিডিওর একটা অংশ কাট করে প্রচার করে দেওয়া হলো আর কি, এই ধরনের। অতএব এটা যদি শেখ হাসিনার ভয়েস হয়ে থাকে, এটা কি সেই দিনের অর্ডার? আরো একটা বিষয় বলি, এটা ছিল সাংবাদিকদের মতন কথা বলা। এখন আইনজীবীদের মতন যদি কথা বলতে হয়, তাহলে কথা হতে হবে যে এটা যে এই পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছু থাকে হলো এক্সিকিউটিভ প্রধানের কাছে, যেমন আমেরিকার ট্রাম্পের কাছে। আমেরিকার ট্রাম্প তো নিজে অর্ডার দিতে হয় যে